তুষি সোফার সাথে হেলান দিয়ে গুটিসুটি মেরে বসে আছে। সামনে বেঘোরে ঘুমাচ্ছে স্বার্থ। এত সময় মানুষটার ঠোঁট চললেও এখন আর টু শব্দও আসছে না। তাও তুষি নিষ্পলক চেয়ে আছে ওই হলদে ফর্সা মুখের দিকে। এদিকে ঘাড়, গলা, ঠোঁট প্রচণ্ড জ্বলছে। বাঘের মতো কামড়েছে লোকটা। কত জায়গায় কেটেছে কে জানে। কিন্তু তুষির রাগ হচ্ছে না, বরং নিশ্চল নয়ন মেলে হাঁটুতে মাথা কাত করে রেখে এক ধ্যানে স্বার্থকে দেখল সে। ভেতরে সুপ্ত আশ মিটিয়ে নেয়ার প্রয়াসে মেয়েটার সেই দৃষ্টিতে এক টুকরো অন্ধকার নেই। কি ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে স্বার্থ। দেখতে দেখতে তুষির নয়নজোড়া আরো কোমল হলো। একটু আগের ওসব উষ্ণ মুহূর্ত ভেবে পরপর ভীষণ লজ্জায় অস্বস্তিতে নুয়ে এলো ভেতরটা। স্বার্থর ঠোঁটের চারপাশের কিছু জায়গায় লিপস্টিক লেগে আছে। তুষি আস্তে আস্তে মাথা নুয়ে আরো এগোলো ওর কাছে। পেলব হাতটা বাড়িয়ে মুছে দিল স্বার্থর মুখে লেগে থাকা ওই লাল লাল দাগ। কিন্তু এই কাছে আসাই যে কাল হলো তার। ক্ষণিকের দূরত্ব ভুলে বসলো সে। ভুলে বসলো পার্টিতে ওদের আলাদা হওয়া সেই ঘোষণার কথা। বরং প্রখর ভালোবাসায় তুষির প্রেমিক সুলভ হৃদয় টলমল করে ওঠে। বেহায়ার মতো ঠোঁট বাড়িয়ে স্বার্থর কপালে নিঃশব্দে এক চুমু খেলো সে। পরপর চুমু খেলো ওর বন্ধ চোখের পাতায়। নজর গেল সাদা শার্টের ওপর হতে চেয়ে থাকা স্বার্থের ফর্সা নগ্ন বুকে। পার্টিতে অনিচ্ছায় তুষির লেগে যাওয়া ঠোঁটের ছাপ এখনো লেগে আছে সেখানে। তুষি এইবার ইচ্ছে করে ওই চিহ্নতেই ফের চুমু খেলো। মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলল, আপনাকে একটু মন ভরে ছুঁয়েছি, জানি ঠিক হয়নি, তাও ছুঁলাম। এরপর তো আর কখনো পারবো না। তুষি আক্ষেপের লম্বা শ্বাস ফেলল, বলল, আপনি ঠিকই অন্যের হয়ে গেলেন বিটকেল, অথচ আমি সারা জীবনের মতো শুধু আপনারই রয়ে গেলাম। আচ্ছা, কেন আমার হলেন না বলুন তো? একবার শুধু বলতেন আমার মাঝে আপনার কি কি ভালো লাগে না, কি কি পছন্দ না আপনার। আমি তো নিজেকে বদলাতে চেয়েছিলাম। আপনি একবার বললেই পা থেকে মাথা অবধি পাল্টে ফেলতাম নিজেকে, একদম আপনার মনের মতো হতাম। তাও আমার হতেন, একটু ভালোবাসতেন আমাকে। এই যে আমাকে ছুঁলেন, কেন ছুঁলেন? এবার আমি কি করে আপনার মুখোমুখি হব? আমার অস্বস্তি হবে না? বিব্রত লাগবে না? আপনার এই ছোঁয়াগুলো তো আমি সজ্ঞানে চাই বিটকেল, এরকম মাতাল হয়ে হুঁশ খোয়ানোর জন্য নয়। আপনার এই স্পর্শ আমি আমার স্বামী হিসেবে চাই, আইরিনের বাগদত্তা হিসেবে নয়। তুষির চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে স্বার্থের কপালের ওপর পড়ল। মেয়েটা নিজেই মুছে দিল সেটুকু। ফিসফিস করে বলল, হয়তো আমার ভাগ্যের পাতায় আপনার নাম ছিল, কিন্তু পাশে লেখা হলো আপনি আমার নন। তুষি আরো অনেকক্ষণ বসে বসে স্বার্থের মাথায় হাত বোলালো। পরপর চোখ পড়ল তার হাত ঘড়িতে। এ বাবা, এত রাত! ওনাকে তো তুলতে হবে। এই ঠান্ডায় এমন ফ্লোরে পড়ে থাকলে জ্বর টর বাঁধবে না হলে। গায়ের কোটও এখনো অনেকটা ভেজা, কিন্তু এই পাহাড়ের মতো বিশাল শরীরটা নিয়ে ও একা কি করবে বুঝল না। মাথায় এলো ইউসার নাম। তুষি হুড়মুড় করে উঠে দরজা খুলতে গেল, থামলো হঠাৎ। ফের ছুটে এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। যা ভেবেছিল তাই। গলার একটা পাশ পুরো ঝাঁঝরা হয়ে গেছে, পুরোটা জুড়ে কেবল রক্ত জমাটের মতো ছোপ ছোপ দাগ। ঠোঁটের অবস্থা তো আরো খারাপ। তুষি তড়িঘড়ি করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। গাউন ছেড়ে চুড়িদার পরলো। ওড়নাটা মাফলারের মতো পেঁচালো গোটা ঘাড়ে। তারপর হাতের কাছে যে লিপস্টিক পেল চওড়া আস্তরণে ঠোঁটে মাখলো সেটাই। কিন্তু ছোঁয়ানোর সময় মনে হচ্ছিল ব্যথায় সব অবশ হয়ে যাচ্ছে। সবশেষে ভালো করে নিজেকে দেখলো আয়নায়। নাহ, ঠিক আছে এখন। তুষি হাঁপাতে হাঁপাতে ইউসার ঘরের সামনে এলো। ঝটপট করে ধাক্কা দিল দরজায়। বাড়ির সবাই ঘুমে কাদা থাকলেও তনিমার ঘরের আলো জ্বলছে, হয়তো ছেলের জন্য সজাগ এখনো। আর এ সময় ইউসাও জেগে থাকে, হয় পড়ছে নয় অয়নের শোকে কাঁদছে। হলোও তাই। দুটো টোকাতেই এসে দরজা খুলল মেয়েটা। ভেজা ফোলা ফোলা চোখগুলো চমকে উঠল তুষিকে দেখে। অবাক হয়ে বলল, তুষি, কি হয়েছে তোমার? মনে মনে আঁতকে উঠল তুষি। ইউসা কি কিছু বুঝে ফেললো? ও দু একবার ঘাড়ের ওড়না টানলো। ঠোঁটটা হাত দিয়ে ঢাকতে ঢাকতে বলল, কই কিছু না তো। তুমি এই রাতের বেলা এমন ওভারড্র করে লিপস্টিক পরেছো কেন? তাও এরকম ক্যাটকেটে লাল রঙের, দেখে মনে হচ্ছে কোত্থেকে রক্ত চুষে এসেছো। এই তুমি তুষিই তো, ভূতটুত না তো?
অন্য সময় হলে তুষি হাসতে হাসতে গড়িয়ে যেত, কিন্তু আজ চিন্তায় কিছু পারল না। উল্টে কণ্ঠ চেপে বলল, ইউসা, একবার আমার রুমে আসবে প্লিজ? কেন, একা শুতে ইচ্ছে করছে না? তখন আমি কত করে বললাম একসাথে ঘুমাই, শুনলেই না। তাও ভালো জামাটা অন্তত পাল্টেছ। যা ঘাড়তেরা তুমি! অমন ভেজা জামা নিয়েই বিছানায় শুয়ে পড়েছিলে। আর মাও তোমার প্রতি কি দুর্বল, তোমাকে কিছু বলল না। আমি যদি ভেজা অবস্থায় খাটের কোণাতেও বসতাম, আমাকে তক্তা খুলে পেটাতো। ইউসা বকবক করতে করতে সামনে সামনে সাথে হাঁটছে, কিন্তু তুষির কানে একটা কথাও গেল না। দুশ্চিন্তায় চুপ সে। ঘরে সার্থকে দেখলে ইউসা যে কি প্রতিক্রিয়া দেখাবে কে জানে। ইউসা আগে আগে ঘরের ভেতর এলো। ওই চপল চঞ্চল চোখ ছলকে উঠল অমনি। সার্থ শুয়ে আছে মেঝেতে। ও আর্তনাদ করে বলল, এ কি ভা! সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল তুষি। চেঁচিও না, চেঁচিও না, সবাই শুনে ফেলবে। ইউসার মাথা চক্কর দেয়। ঝট করে তুষির দিকে চাইতেই মেয়েটা চোখ নুইয়ে ফেলল। ও হাত সরিয়ে হড়বড় করল, মেজো ভাইয়া এখানে কি করে এলো? তুষি ভাইয়া এখানে কি করছে? এরকম চিৎপটাং হয়ে আছে কেন? তুমি ভাইয়াকে কিছু করনি তো? তুষি পোড়া শ্বাস ফেলল। মনে মনে ভাবল, এত জোরে ঠেলেও যাকে গায়ের ওপর থেকে এক ফোঁটা নড়াতে পারলাম না, তাকে আমি কি করব? তুষি প্লিজ কিছু বলো। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুষি মিনমিন করে বলল, আমি জানি না। তোমার ঘর, তোমার এক্স বর, আর তুমি জানো না? তুষি ক্লান্ত কণ্ঠে বলল, ইউসা, ওনাকে ঘরে নিয়ে শুইয়ে দিতে হবে। আমাকে সাহায্য করবে না? ইউসা চোখ কপালে তুলে বলল, আমি আর তুমি? ইহ, পাগল হলে? ওই অতগুলো সিঁড়ি দিয়ে আমরা ভাইয়াকে তুলে উপরে নিয়ে যাব? ভাইয়ার গায়ে কত ওজন জানো? ভাইয়া 6 ফিট 1 ইঞ্চি। তুষি, গায়ে মিনিমাম 78 থেকে 80 কেজি তো হবেই। আমি আর তুমি তো ভাইয়ার পায়ের তলায় ঠাসা পড়ে থাকবো। তুষি আবার দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করলো মনে মনে, তুমি পায়ের ওজন নিয়ে ভাবছো ইউসা? অথচ ওই দৈত্যের মতো শরীরটা একটু আগে আমার ওপর ছিল। আমার রুহুটা যে চ্যাপ্টা হয়ে বেরিয়ে যায়নি সেই অনেক। মুখে বলল, প্লিজ ইউসা, এভাবে ফ্লোরে শুয়ে থাকলে ওনার ঠান্ডা লাগবে। আর তাছাড়া আমার ঘরে কেউ দেখে ফেললে। আচ্ছা থাক, বুঝেছি। ভাইয়া এখানে কি করে এলো সেসবের জবাব কিন্তু আমি পরে ঠিক নিয়ে নেব। আপাতত কাজটা সারি, চলো। দুজন মিলে সার্থর কাছে এলো। ইউসা হাঁটু মুড়ে বসতেই সবার আগে চোখ গেল সার্থর বুকে। সেই লিপস্টিকের ছাপ দেখে বলল, এমা, এটা তো কিসি। তুষি কথা কেড়ে নেয়, থাক না এসব, আগে ওনাকে তুলি, তারপর সব বলবো। ইউসা আর কথা বাড়ালো না। সার্থর এক বাহু টেনে ওঠাতে গিয়ে দম বেরিয়ে গেল ওর। হাল ছেড়ে বলল, আমি পারবো না ভাই, আমার গায়ে শক্তি নাই। ভাইয়া রাতে 2টো ডিম খায়, আমি তো ডিমের গন্ধই নিতে পারি না। আচ্ছা মিন্টোকেও ডেকে আনি। মিন্টো? ও তো বাচ্চা, ও পারবে? পারবে না কেন? ও একা একটা আস্ত মুরগি খেয়ে ফেলতে পারে। দেখতে ছোটখাটো হলেও গায়ে খুব জোর। মাঝে মধ্যে আমাকে মারে না, আমি টের পাই। কিন্তু ও যদি কাউকে বলে দেয়, মানা করে দেবে। আমি মানা করলে আরো বেশি করে বলে দেবে সবাইকে। আমাদের মাঝে সবসময় ভারত পাকিস্তানের যুদ্ধ চলে তো। তুমি করো, তাহলে আর বলবে না। তুষি ঘাড় নাড়ল, বলল, তাহলে আমি ডেকে আনি। মিন্তো এলো চোখ ডলতে ডলতে। হাই তুলতে তুলতে ঘুমে তার দুনিয়া অন্ধকার হয়ে আসছে। তবে সেই সব উড়ে গেল সার্থর অবস্থা দেখে। হতবাক হয়ে বলল, এই রে, ভাইয়া কি এখানে ফ্লোরিং করছে নাকি? নাকি ভুলে এই রুমে চলে এলো নাকি? ইউসা কথা টেনে নেয়, আপনাকে এত নাকি নাকি করতে হবে না। যে কাজের জন্য এসেছেন সেটা করুন। আসুন, তুলুন ভাইয়াকে। ভাইয়া কি মাল নাকি যে তুলবো? মিন্তু, বাজে কথা বললে মেরে গাল ফাটিয়ে দেব কিন্তু। তুষি বলল নরম সুরে, মিন্তো ভাইয়া, একটু কাজটা করে দাও না ভাইয়া। তোমাকে আইসক্রিম কিনে খাওয়াবো, বাবাকে বলে নতুন সাইকেল কিনে দেয়াবো। মিন্তো বলল, আরে তুষিপু, সমস্যা নাই, তোমার কাজ তো আমি ফ্রিতে করে দেব। এসো এখন সবে মিলে করি কাজ। ভাইয়াকে ধরে তুলি আজ, না হলে বড় মা আবার কখন নিচে আসে বলা যায় না। মাথায় বালিশ ঠিক করে দেওয়ার সময় সার্থ একটু নড়ল। মাতাল জড়ানো স্বরে বলল, কে? ইউসা ভরকে বলল, ভাইয়া আমি ইউসা।
ও হাই ইউষা। ইউষা বোকা বনে গেল, পেছন ফিরে বলল, এই তুষি, ভাইয়া তো ড্রাঙ্ক মনে হচ্ছে। কি সর্বনাশ, ভাইয়া এসব খায় না কখনো। তুষি মুখটা ছোট করে রাখলো। মিন্তু বলল, প্লিজ তাড়াতাড়ি করো, আমার ঘুম পাচ্ছে। ইউষা আর কথা বাড়ালো না, উঠে আসতেই তুষি বলল, বলছিলাম যে একবার আব্বাস ভাইকে ডাকলে হতো না। মিন্তু বলল, এখন? সে তো এখন ঘুমে কাদা। আরে না, ঘুমাচ্ছে না, গিয়ে দেখ, রেশমির সাথে ফোনে প্যান প্যান করছে। কিন্তু তাকে দিয়ে কি কাজ? তুষি বলল, ওনাকে চেঞ্জ করাতে বলতাম। পানিতে নেমেছিল যে। ও হ্যাঁ, বলেই মিন্তু ছুটে গেল। আব্বা সত্যিই জেগেছিল। রুমে আসতেই তাকে বলা হলো স্বার্থর কাপড় পাল্টে নতুন কাপড় পরিয়ে দিতে। এরপর একে একে বেরিয়ে এলো ওরা। তুষি দরজা চাপিয়ে দিতে দিতেই নিষ্পলক চেয়ে রইল বিছানার দিকে। স্বার্থ ঘুমে জুবুথুবু। আব্বাস যে ওর শার্টের বোতাম খুলছে টেরও পায়নি। এই মানুষটা হয়তো কাল সব ভুলে যাবে, ভুলে যাবে আজকের এই ছোঁয়া, এই ঘনিষ্ঠ সময়ের কথা। কিন্তু তুষি, ওর বুকের কোণে পুরনো ঘা খুঁচিয়ে যে রক্ত বের করা হলো, ও আবার তা শুকাবে কেমন করে? জীবনে ভালোবাসার প্রথম পুরুষ, প্রথম এই নারী শরীরে সেই পুরুষের স্পর্শ, এইসব বা ও মুছবে কেমন করে? তুষির রাতে ঘুম হলো না, এক ফোঁটাও না। বিছানায় ছটফট করে সকাল বানালো। সেই একই রকম ওড়নায় গলা পেঁচালো, ঠোঁটে লিপস্টিক টানলো, কিন্তু জানা নেই এতে শেষ রক্ষা হবে কিনা। ঘাড়েরটা বাদ গেলেও খেতে বসলেই তো ঠোঁটে লিপস্টিক সব উঠে যাবে। সবাই নানান প্রশ্ন করবে, তখন কি বলবে ও? কোথাও পড়ে গিয়ে কাটলে তো আর এমন হয় না। অথচ এই মুসিবত যার জন্য এলো ওর জীবনে, সে তো দিব্যি আরাম করে ঘুমাচ্ছে। ভাবতেই তুষি ফের দেওয়াল ঘড়ি দেখলো, এখনো 8টা বাজেনি। উনি নিশ্চয়ই ঘুমাচ্ছেন, একবার দেখবে গিয়ে। এত আকুল হয়ে তো মানুষটাকে দেখার সুযোগ আর পাবে না। কিছুদিন পর সুযোগ তো দূর, অধিকারটাই থাকবে না ওর। ভোরের এক ঝটকা আলো এসে মুখের ওপর পড়তেই স্বার্থ চোখ কুঁচকে ফেললো, হাত তুলে আড়াআড়ি রাখলো যাতে আলো না আসে, কিন্তু না হলো না। খোলা জানালা হতে হু হু করা ঠান্ডার সঙ্গে ওই আলোর আনাগোনা বাড়ল আরো। স্বার্থ বিরক্ত হয়ে চোখ মেলে চাইল, চোখ শব্দ করে বসলো উঠে। সঙ্গে সঙ্গে মাথার ভেতর দুম করে বাড়ি লাগলো একটা। এত ভারী, এত ব্যথা, মনে হলো কেউ পেছনে পাহাড় ঝুলিয়ে দিয়েছে। স্বার্থ ফোঁস করে শ্বাস পেল, ভাবলো মাইগ্রেন। তবে ওই নিস্পন্দন দৃষ্টি সচেতন হলো ঘরে চোখ পড়তেই। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো সে। এ কি, ও না কাল পার্টিতে ছিল? গায়ে জামাকাপড়ও তো পাল্টানো। কখন এলো বাড়িতে? কিভাবে এলো? স্বার্থর কিছু মনে পড়ল না, কিছু না। শুধু মাথায় এলো ও ড্রিঙ্ক করতে বসেছে। তারপর কি হয়েছিল? থুতনি ডলে ডলে ভাবার মাঝেই হঠাৎ খেয়াল পড়ল দরজার নিচে একটা কালো ছায়া নড়তে দেখা যাচ্ছে। স্বার্থ কপাল কুঁচকে ফেলল, ঠোঁট টিপে সরু চোখে চেয়ে রইল সে পথে। তুষি সন্তর্পণে একবার আশেপাশে তাকালো। কেউ তো ওঠেনি এখনো, শুধু মা আর বড় মা নিচে আছেন। খুব সাবধানে আস্তে করে চাপানো দরজাটা ঠেলল সে। এমনিতে প্রতিদিন এই ডোর আটকানো থাকে, কাল তো হুঁশে ছিল না, কে আটকাবে? তুষি দরজা ঠেলল চুপটি করে, যাতে একটুও শব্দ না হয়। এদিক ওদিক চেয়ে যখনই পর্দা সরাতে যাবে, খপ করে হাতটা চেপে ঘরের ভিতর টেনে নিল স্বার্থ। পিলে শুদ্ধ চমকে গেল তুষি। টাল সামলাতে না পেরে একেবারে উড়ে বেড়ানো বালুর মতো ফ্লোরে থুবড়ে পড়ল। গলায় পেঁচানো ওড়না নড়বড়ে হয়ে সরে গেল একটু। হকচকিয়ে ফিরতেই স্বার্থ বিরক্ত চোখে বলল, এতটাও জোরে টানেনি যে একেবারে মেঝেতে ছিটকে গিয়েছো? তুষির সময় লাগলো সহজ হতে। দ্রুত শ্বাস নিতে নিতে চোখটা নামালো সে। তখনই স্বার্থ এগিয়ে এলো, এক হাঁটু ভাঁজ করে বসলো ওর মুখোমুখি। তড়িৎ আইঢাই করে গলায় চিবুক ঢুকিয়ে নিল মেয়েটা। স্বার্থ কিছু বলতে চাইল, হুট করে চোখ পড়ল ওর ঘাড়ের ওপর। সাবলীল চাহনি দপ করে জ্বলে উঠল অমনি। তড়িঘড়ি করে ওর ঘাড় থেকে পুরোপুরি সরিয়ে দিল কাপড়টা। আতকে চাইল তুষি। ওড়না ঠিক করতে গেলে স্বার্থ হাত চেপে ধরল। স্তম্ভিত বনে ওই চিহ্নের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তুষি খুব নার্ভাস হয়ে পড়ল, ভীষণ লজ্জায় কাঁপছে তার বুক। উনি নিশ্চয়ই সব বুঝে ফেললেন। ইস, কি বলবেন এখন? নিশ্চয়ই খুব লজ্জা দেবেন। এবার তুষি ওই চোখে চোখ রাখবে কি করে? অথচ স্বার্থ দুম করে বলে বসলো, কাল তুমি অয়নের সাথে একা কোথাও ছিলে? তুষি থমকে যায়, নিস্তব্ধের ন্যায় মুখ তুলে তাকায় সবেগে। স্বার্থর চোখে বারুদ জ্বলছে। দুধারের চিবুক ফুটিয়ে
দিয়ে বলল, কোথায় ছিলে তোমরা? কতক্ষণ ছিলে? ইঙ্গিত বুঝে তুষির গা গুলিয়ে উঠল। ফের প্রচণ্ড ক্রোধে ধরে গেল মাথাটা। সহসা ঘাট থেকে ঝাড়া মেরে স্বার্থর হাত সরিয়ে দিল সে। রেগেমেগে বলল, আপনি কোনোদিনও ঠিক হবেন না। তুষি তেজি পায়ে বেরিয়ে যেতে নেয়, দরজা অবধি আসে। স্বার্থ হনহন করে এসেই পেছন থেকে টেনে ধরল ওকে। আক্রোশে সেই হাত উঠে গেল বাহুতে। শক্ত করে চেপে ক্রুদ্ধ গলায় বলল, পালিয়ে যাচ্ছ? কেন? যা করেছ সেটা নিয়ে চোখ মেলানোর সাহস নেই? অয়ন তোমাকে ছুঁয়েছে তুষি? কেন ছোবে? হাউ ডেয়ার হি? ছুতে হলে তোমাকে শুধু আমি। ক্রুদ্ধ ছেলেটার হঠাৎ নজর পড়ল তুষির পেছনে। গোল গোল চোখে চেয়ে আছে মিন্তো। দু একবার পাতা ঝাপটে বলল, তোমরা কি ঝগড়া করছো? করো করো, ঝগড়া দেখতে ভালোই লাগে। স্বার্থ থেমে যায়, তুষিকে ছেড়ে দেয় অমনি। অথচ একদণ্ড না দাঁড়িয়ে বেরিয়ে গেল মেয়েটা। স্বার্থ রুষ্ট মেজাজে চাইল মিন্টোর দিকে, মৃদু ধমকে বলল, কি চাই তোর? ছেলেটা গুটিয়ে গেল। বলবো? দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছো। যা বলার বলে ভাগ এখান থেকে। মিন্টো হাত কষলে কষলে বলল, আসলে আমি ভাবলাম তোমার থেকে একটু বকশিস চাইবো। আমার হাতটা এখন ফাঁকা তো। পাপা বলেছে এ মাসে আর এক্সট্রা কোনো পকেট মানি দেবে না। স্বার্থ সার ঝেড়ে রাগ কমায়। টেবিলের ড্রয়ার থেকে ওয়ালেট বের করতে করতে বলে, বকশিস কিসের? মিন্টু একটু সাহস পেল, উদ্বেগ নিয়ে বলল, কেন কালকের? কাল যে তুমি কি খেয়েছো ভাইয়া, আমি কিন্তু জানি। দিদুন, বড়মা, বাবা সবাই যদি জেনে যায় খুব রাগ করবে না? অবশ্য আমি কাউকে বলবো না। তুষিপু মানা করেছে তো। স্বার্থ ঝট করে কপাল কুঁচকে চাইল, মানে? কেন, তুমি কাল ড্রিঙ্ক করেছিলে না? এইবার আরো আশ্চর্য হয়ে গেল সে। তুই জানলি কি করে? ও মা, আমি, ইউষা আর তুষিপুই তো তোমাকে স্টোর রুম থেকে এই রুমে রেখে গেলাম। কি যে কষ্ট হয়েছিল ভাইয়া, তুমি কত ভারী। স্বার্থ 2 সেকেন্ড বোকা চোখে চেয়ে বলল, আমি কাল তুষির ঘরে ছিলাম? হ্যাঁ, একেবারে ফ্লোরে ঘুমিয়ে গেছিলে। ভুল করে চলে গেছিলে, তাই না ভাইয়া? নিজের ঘর ভেবে? স্বার্থর মাথায় বাজ পড়ল। দুয়ে দুয়ে চার মিলিয়ে ভেতরটা অনুতাপে হাহুতাশ করে উঠল এবার। চোখ খিচে চোখ শব্দ করে বলল, শিট শিট শিট। মিন্তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি হলো ভাইয়া? স্বার্থ জবাব দেয় না। মিন্টোকে রেখেই ঝড়ের বেগে বাইরে ছুটে আসে। সিঁড়ি থেকে নামতেই তনিমা সামনে পড়লেন, বলতে গেলেন, স্বার্থ তুই কাল আইরিনকে পানি। ছেলেটা ব্যস্ত স্বরে বলে দিল, পরে কথা বলবো মা। তার ওই শশকের মতো বেগ স্টোর রুমের সামনে এসে থামলো। ভেতর থেকে রেহনুমার কথার আওয়াজ আসছে, খুব রেগে রেগে বলছেন, এটা কেমন ফাজলামো তুষি? কেন যাবি না তুই? ছেলেটা কত আশা করলো একটু ঘুরবে তোকে নিয়ে। এই সকালবেলা কিসের ঘোরাঘুরি মা? ওমা, কত দূরের রাস্তা, আবার উত্তরায় যা জ্যাম, যেতে আসতেও তো সময় লাগবে। নাস্তাটা করে বেরিয়ে গেলে কি এমন হয় তোর? বাড়িতে বসে বসে করবি বা কি? আমার ভালো লাগছে না। তুষি, এখন আর এসব বললে হবে না। বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা চাইতেই পারে তার হবু স্ত্রী নিয়ে একটু একটু ঘুরে বেড়াবে। এসব ভালো লাগা না লাগা বিয়েতে মত দেওয়ার আগে ভাবিসনি কেন? এই জামা রইল, পরে তৈরি হ। আমি যেন আর কোনো মানা না শুনি। কাল থেকে অনেক জেদ করেছো। সব সময় কিন্তু প্রশ্রয় দেব না। একদম বাড়িতে অশান্তি তৈরি করবে না। ভাইজান খুব কষ্ট পাবেন। স্বার্থর পায়ের রক্ত মাথায় উঠে গেল। নির্ঘাত অয়নের সাথে বের হবার কথা বলছে। ও ফিরে এলো, তবে নিজের রুমে গেল না। অয়নের ঘরের সামনে দাঁড়িয়ে একটু পর্দা সরিয়ে দেখলো ভেতরে অয়ন রেডি হচ্ছে। শার্টে পারফিউম মেখেছে, ঘড়ি পড়ছে হাতে। স্বার্থ সরে আসে, ঠোঁটে কামড়ায়, ঘাড় ডলে ডলে ভাবে কিছু একটা। মিন্টু তখনই এসে দাঁড়ালো সামনে, মন খারাপ করে বলল, ভাইয়া দেবে না? স্বার্থর গোছানো ভ্রু ছড়িয়ে গেল অমনি। এক পল চারপাশ দেখলো সাবধানী চোখে, কণ্ঠ নামিয়ে বলল, দেব, আগে আমার একটা কাজ করে দে, পাক্কা 2000 টাকা পাবি। ইউষার এখনো ঘুম ভাঙেনি। সে জানেও না, হুট করে অয়নের ইচ্ছে হলো তুষিকে নিয়ে শহর চক্কর দেয়ার। মায়ের কথায় তুষি তৈরি হলো। একটা সাদা চুড়িদার পরলো, ওড়না পেঁচালো গলায়, চুলগুলো পনিটেইল করে আটকে ফেলে রাখলো সেই দাগ থাকা কাঁধের পাশটাতে। ঠোঁট ভর্তি করলো লিপস্টিক দিয়ে, তবে গো ধরেছে নাস্তা করবে না। রেহনুমাও কিছু বললেন না এ নিয়ে। বাইরে যাচ্ছে, সেখানেই খাবে না হয়। অয়ন রেডি সেডি হয়ে সোফায় বসেছিল। মেয়েটা গোমরা মুখে হাজির হতেই
উঠে দাঁড়ালো সে। মুগ্ধ চোখে বলল, মাশাআল্লাহ, এভাবে চুল বাঁধলে তো তোমায় ভীষণ সুন্দর লাগে। স্বার্থ সিঁড়ির রেলিংয়ে দুহাতের ভর দিয়ে নিচে চেয়েছিল। খুব ঠান্ডা মনোযোগে চেয়ে চেয়ে দেখছিল ওদের। অয়ন কপালের থেকে চুল সরিয়ে দিতে যায়, তুষি দেয় না। নিজেই সেই চুল কানে গুঁজে শোধায়। কোথায় যাবেন? তুমি যেখানে যেতে চাও। তুষি শান্ত চোখে হাসল। আমি তো ঘরে যেতে চাই। অয়ন নিজেও হেসে ফেলল। সবসময় মজা করো তুষি। চলো। রাস্তা দেখাতেই তুষি সামনে সামনে হেঁটে গেল। লনে আগেভাগেই গাড়ি বের করে রাখা। তুষি পেছনে বসতে গেলেই অয়ন বলল, আজ অন্তত সামনে বসো প্লিজ। অনুনয় শুনে তুষি মানা করল না। এসে বসলো চুপচাপ। তুরন্ত বিজয়ী হাসলো অয়ন। দরজা খুললো গাড়িতে উঠবে বলে। আচমকা ফোন বাজলো পকেটে। বের করেই দেখলো দিদুনের কল। অয়ন কপাল কুঁচকে একবার বাড়ির দিকে তাকালো। দিদুন ফোন করেছে কেন? রিসিভ করে কানে ধরতেই মিন্টু বলল, ভাইয়া একটু তাড়াতাড়ি দিদুনের রুমে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর খট করে লাইন কেটে দিল সে। অয়নের ভয় হলো। দিদুনের আবার কি হলো? প্রেশার ফল করেছে কি? তুষি তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কোনো রকম বলেই ছুটে গেল ছেলেটা। তুষি কিছু বলতেও পারল না। ডাকার আগেই হাওয়ার গতিতে অয়ন বাড়ির ভেতর চলে গিয়েছে। মেয়েটা বিভ্রান্তি নিয়ে চেয়ে রইল সেদিকে। তখনই পাশের দরজা খোলার শব্দ হয়। কেউ একজন খুব তাড়াহুড়ো করে গাড়িতে উঠে ড্রিম করে দৌড় চাপালো। হঠাৎ শব্দে চমকে পাশ ফিরল তুষি। ড্রাইভিংয়ে স্বার্থকে দেখেই বিহ্বলতায় চোখ বেরিয়ে এলো। পিঠের হাড় শক্ত হয়ে লেগে গেল সিটে। সেই ফ্যালফ্যালে চাহনিতে চেয়ে নিঃশব্দে বাঁকা হাসল স্বার্থ। ডান চোখটা টিপে ফিসফিসিয়ে বলল, হাই বেব।